কচুরমুখী চিংড়ি দিয়ে লাল শাকের টক। বাংলাদেশের এই ইউনিক রেসিপি নিয়ে আমাদের হেসেলে আজকে এসেছেন বাংলাদেশের রন্ধন বিশেষজ্ঞা আফরোজা খানম মুক্তা। ডেকে নেব। রসুনের খোসা যখন ছিলবো রসুনটাকে আমরা পানিতে ভিজিয়ে নিব, তা না হলে হয় কি ঘরের মেঝে একেবারে নোংরা হয়ে যায়। ঠিক কথা। আমি যদি তোমাকে কি তাহলে জল দেব একটা বাটিতে? হ্যাঁ একদম। আচ্ছা, তুমি তো ওখানে রসুনটাকে পরিষ্কার করে নিচ্ছ, আমি এখানে তোমাকে কি হেল্প করব বলো? আমি তারপর কচুরমুখীটা নিব। কচুরমুখীটা নিয়ে কড়াইতে পানি দিয়ে 4 কাপ পানি দিয়ে সিদ্ধ করে নিব। তাহলে আমি কড়াইটা বসিয়ে দিই। তো এখানে সিদ্ধ কড়াই আছে, খোসা ছাড়িয়ে আমি হাঁড়িতে দিয়ে রান্না আরম্ভ করব। ও আচ্ছা, তাহলে রান্নাটা দিয়েই শুরু আর কি। একদম। আর আজকে আমরা বানাচ্ছি, অর্থাৎ আমরা নয়, আজকে মুক্তাদি আফরোজাদি বানাচ্ছে হলো স্পেশাল একটা বাংলাদেশের রেসিপি, তাই তো? এটা কি তোমার রেসিপি নাকি? না, এটা আমার দাদু মা তারা খুব গরমের সময় এই খাবারটা খেত। তো যেহেতু আমি তাদের থেকেই রান্নার শেখা আরম্ভ হয়েছে, চিন্তা করলাম তাদেরটা দিয়েই না হয় আরম্ভ করি। আচ্ছা, তো এই রেসিপিটার নাম হলো গিয়ে কচুরমুখী চিংড়ি দিয়ে লাল শাকের টক, তাই তো? তার মানে এটাতে টক থাকছে, কিন্তু টকটা কি দিয়ে করছো? টকটা সিজনাল। এইখানটায় মানে যখন জলপাই থাকে তখন জলপাই দিয়ে করব, আর যখন আমড়া থাকে তখন আমড়া দিয়ে করব, এই দুইটাই যখন না থাকে তখন চালতা দিয়ে করব। আচ্ছা, আজকে তাহলে আমরা কি দিয়ে বানাচ্ছি, মানে আজকে টকে কি থাকছে? আজকে টকে থাকছে আমড়া দিয়ে। আমড়া দিয়ে। আচ্ছা, আজকে যে স্পেশাল এই রেসিপি অর্থাৎ কচুরমুখী চিংড়ি দিয়ে লাল শাকের টক, সেটা বানাতে কিন্তু আমাদের হেসেলে আফরোজাদি বা মুক্তাদি, আমি শর্ট নামটাই বলি, তোমার অবশ্যই ডাক নাম, এবং বাংলাদেশ থেকে কিন্তু আমাদের হেসেলে রান্না করে, এবং সঙ্গে আরো 2-1টা কাজ নিয়ে এবার তুমি এসছো, তাই তো? জি আপু। তো রান্না করতে করতে তোমার বাকি গল্প তো হবে। তোমাকে আমি কি কড়াইটা বসিয়ে দেবো এখন? একদম, হ্যাঁ। তোমার কি একটা কড়াই লাগবে না দুটো? দুটো কড়াই লাগবে, প্রথমে একটা লাগবে। জল দিয়ে দেবো, তাই তো? 4 কাপ। 4 কাপ এই অর্থে বললাম, মানে আমরা যখন আমার মা দাদুরা রান্না করতেন তখন তারা কি করতেন, তাদের রান্না আমাদের থেকে খুবই মজা হতো, কিন্তু তাদের রান্না এক সময় আজকে যতটা মজা হয় কালকে ততটা হতো না, কারণ এক এক সময় মানুষের মন মানসিকতা এক এক রকম থাকে, যার কারণে আর আমরা মেজারমেন্ট পদ্ধতিতে করছি, দাদুর মায়ের রান্নাই করছি, কিন্তু সেখানে আমি মেপে মেপে করব, প্রতিদিন একই রকম স্বাদ থাকবে। আচ্ছা, মানে মাপটা ঠিক থাকলে স্বাদটাও একই থাকবে। আচ্ছা, এটা 4 কাপ হয়েছে, আর একটু দেব, দেখো আরেকটু দেব না, তুমি একটু দেখো। হ্যাঁ ব্যাস, হ্যাঁ ঠিক আছে একদম। আচ্ছা, তুমি নিয়ে নাও। এ হচ্ছে কচুরমুখী। তো এইরকম খোসা থাকে, মানে খোসা থাকে, খোসাটাকে আমরা ছাড়িয়ে নিব। তাহলে বাকিগুলো দিয়ে দিই, এগুলো তো না না, একটু কেটে দিতে হবে। হ্যাঁ, কেটে দিব না। রান্নার ক্ষেত্রে আমি বলবো হাত ব্যবহার করে আমি ক্লিন করে নিয়ে আসছি, আমাকে একটা বাটি দিতে হবে। তো এইখানটায় আমার কি করতে হবে, আমরা ঘরে ডাল রান্না করি না, ডালটা ধুয়ে হাঁড়িতে বসায় দেই, ঠিক এইরকমই আমার করতে হবে। এটা খুব বেশি ছাড়াতেও হবে না, এরকম করে করে নিলাম। তারপর কি করব, হাত দিয়ে একটু মিক্সড করে নিব, একদম নরম এরকম করে করে নিচ্ছি। এখন এটা তুমি ফুটন্ত পানিতে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এগুলো তাহলে আমি সরিয়ে দিই, তোমার তো লাগছে না। আমি একটু হাতটা ধুয়ে দিতে পারবো? এখানে ধুয়ে নাও। ঠিক আছে। আচ্ছা, রসুন কি পুরোটা দেব? হ্যাঁ, এখানটা একটু কথা বলে নেই। বলো। আদা রসুন পেস্ট করার সময় আদা যতটা দিব তার অর্ধেকটা আমাদের রসুন দিতে হবে। আচ্ছা, তাহলে রসুনটা একটু কম করে। হ্যাঁ একদম। তার মানে আদার পোরশনটা তুমি বেশি দিচ্ছ, রসুনের পোরশনটা কম দিয়ে নিন। হ্যাঁ ঠিক আছে। একটু জল দিয়ে নি না? হ্যাঁ।
দেখো তো মুখটা দি, একদম ঠিক আছে। কতটা দেবো এটা বলো? এখানে আমি হাফ চা চামচ দিব। হাফ চা? হ্যাঁ। এতটুকু দি? আরেকটু কম। আরেকটু কম, হ্যাঁ দেখো ঠিক আছে। আর কি দিচ্ছ মশলা? তারপর আমি দিব হলুদ গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া। ডাল যা রান্না হয় না ঠিক একই প্রসেস, একই রকমে। হ্যাঁ, এটা ধনিয়া গুঁড়া। হ্যাঁ, এটা দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চা চামচ, সেটাও হাফ। দেখো এতটা দি, ঠিক আছে। তারপরে দিব মরিচ গুঁড়া, মানে লাল লঙ্কা গুঁড়ো, লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না, লাল, মানে ঝালের জন্য। ঝালের জন্য। হলুদটা কম দিয়েছি, দেখেন এখন একটা লাইট কালার চলে আসছে। হলুদটা বেশি দিলে এইরকম সুন্দর একটা ন্যাচারাল কালার আসবে না। রান্না যখনই আমরা করব, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, যত রকমের গুঁড়া আমরা ব্যবহার করব তার থেকে একটু কম হলুদ গুঁড়া দিতে হয়, তখন রান্নার কালারটা ন্যাচারাল একটা লুক চলে আসে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, লঙ্কার গুঁড়োটা দেখো, ঠিক আছে। হ্যাঁ, একদম। তারপর আমি লবণ দিব স্বাদ মতো, যে যেমন খায় ঠিক ওই রকম দিতে হবে। নুনটা দিচ্ছি স্বাদ মতন, নুনটা তুমি একটু দেখে নাও। ঠিক আছে। এটা এবারে ফুটতে দিতে হবে, ফুটতে দিতে হবে। তাও কতক্ষণ এটা ফুটবে বলো? এটা তো সিদ্ধ করা, তার মানে এখনই এটা হয়ে গেছে, কারণ এটা 80% রান্না হয়ে গেছে। আচ্ছা, তবে মিনিট দুয়েক একটু ফুটুক। আচ্ছা, আমি এখন এখানে একটা পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচি নাও। পেঁয়াজ কুচি কতটা লাগছে এখানে? ধরো কতটা তুমি এই গাঠি কচু নিয়েছো বা কচু নিয়েছো? 300 গ্রাম নিয়েছি। 300 গ্রাম। তার জন্য পেঁয়াজ কতটা দিচ্ছ? একটা পেঁয়াজ দিব। প্রথমেই বলেছিলাম পেঁয়াজ রসুন যখনই আমি খোসা ছাড়াবো পানিতে ভিজিয়ে নিব। আচ্ছা, পানিতে ভিজিয়ে নিলে এই খোসাগুলি মানে হয় না, জাস্টটাও একটু কমে যায়, আর ছাড়াতেও একটু সুবিধা হয়। হ্যাঁ। আচ্ছা মুক্তাদি, এই যে ধরো এই রেসিপিটা, এটা তো তোমার মায়ের কাছ থেকে শেখা বললে, তাই তো? তো মায়ের কাছ থেকে ছোটবেলায় শিখেছো না বড় হয়ে শেখা রান্নাটা? বড়বেলা শিখেছি, ছোটবেলা আমি রান্না করতেই জানতাম না। তাহলে রান্নার প্রতি এত ভালোবাসাটা কবে থেকে? রান্নার প্রতি ভালোবাসাটা এলো, বাবা খুব পছন্দ করতেন আমাকে, মানে শুধু না, খুব ভীষণ ভীষণ পছন্দ করতেন। তো সবাই বলে কি তাহলে তুমি তোমার বাবার পছন্দ, আমার বাবা খুব খেতে পছন্দ করতেন, পছন্দের আইটেমগুলি, তাহলে আমি যদি রান্না করতে না পারি তাহলে বাবাকে খাওয়াবো কিভাবে? তারপর বিয়ে হওয়ার পর চিন্তা করলাম আমার তো রান্না শিখতে হবে। তারপর রান্না শিখতে শিখতে এখন এমন একটা জায়গায় চলে আসছি, আমার দেশের যতগুলি প্রিন্ট মিডিয়া আছে এমন কোনো প্রিন্ট মিডিয়া নেই সেই জায়গাটাতে আমি নেই, এমন কোনো গণমাধ্যম নেই সেইখানটাতে আমি নেই। তো দেখলাম বাবা নেই, বাবাকে ধন্যবাদ জানাচ্ছি, বাবা খাবার পছন্দ করতেন বিধায়ী আমি এখন রন্ধন শিল্পী হতে পেরেছি। ঠিক কথা, কিন্তু মানে বাবা ভালোবাসতেন বলে তুমি রান্নাটা শিখেছো, কিন্তু শেখার পরে রান্নার প্রতি ভালোবাসাটা কবে এলো? শেখার পরে রান্নার প্রতি ভালোবাসাটা এসেছে, আমার শাশুড়ি বলে এত ছোট মেয়ে, ও এত এত সুন্দর সুন্দর রান্না পারে। তারপর তারা তো সব এমনি ঘরের যে রান্না সেই রান্নাগুলি করে। তো আমি মাইক্রোওয়েভের টিচার, আমি কুকিং, আইসক্রিম, আচার, সস, মানে যত রকমের মিষ্টি, আমার দেশ আপনার দেশ দুই দেশ মিলে যত রকমের রান্না আছে তার বেশিরভাগগুলি আমি শিখেছি, এমনকি প্রত্যেকটার টিচার আমি। বাহ, মানে এটা করতে তো তোমার একটা সময় লেগেছে, অনেকটা সময় দিতে হয়েছে। হাজব্যান্ড আমার খাবারগুলিকে এত পছন্দ করতেন, তারপর এটা আমার মানে শিখতে শিখতে এমন একটা পর্যায়ে চলে আসছি, এখন আমি এখানটায় আসলাম, এখানেও যদি আমার একটা রান্না পছন্দ হয়ে যায় আমি না শিখে বলবো এবার যাচ্ছি না। মানে এখনো শেখার প্রসেসটা তোমার জারি রয়েছে? এখনো আমি শিখছি, শেখার শেষ নেই। আচ্ছা, তো এই যে ধরো এতগুলো বছর হয়ে গেছে, এরকম তো অনেকেই আছেন হোম শেফ যারা খুব ভালো রান্না করেন, কিন্তু এই বাড়িতে রান্না করতে করতে সেটাকে কিভাবে প্রফেশনালি এগিয়ে নিয়ে যাবেন সেটা বুঝতে পারেন না, তাদের জন্য কি বলবে তুমি? তাদের জন্য আমি বলবো রান্নাটা একটা শিল্প। তো রান্নাটা শিল্প, রান্নাটা যেমন তেমন করে করলে হবে না, রান্নাটা নতুনত্ব থাকতে হবে। এমন নতুনত্ব করব না রান্নাটা খেয়ে আবার সে মজা পাবে না,
মানে সুস্বাদু হতে হবে, লোভনীয় হতে হবে। সেই ক্ষেত্রে কি করতে হবে, আমার রান্নাকে প্রথমে টেস্টি করতে হবে। করার পর আমি যখন একজনকে খাওয়াবো, সে কি করবে, সে ওই রান্নাটা যদি বলে বাহ মুক্তার রান্নাটা তো ভারী মজা হয়েছে, ভারী লোভনীয় হয়েছে, তখন ও কি করবে, ও আরেকজনের কাছে যে গল্প করবে। গল্প করলেই তো অর্ডারগুলি আমাদের কাছে আসতে থাকে। ও প্রত্যেকটা মেয়েকেই স্বাবলম্বী হতে হবে। স্বাবলম্বী তো আর এমনি এমনি হওয়া যায় না, স্বাবলম্বী হতে হলে তার কাজ করতে হবে। কাজ করতে হলেই তো এই ধরনের কাজগুলি করতে হবে। তো এখন কালকে একজনের বার্থডে যাচ্ছে, বার্থডে সময় উনি আমাকে বলবে মুক্তাপু আমার 4 পাউন্ডের একটা কেক লাগবে, আমার তো সেটা পারতে হবে। তাহলে পারলেই তো আমি সেটা করতে পারবো। করতে পারলে দিন শেষে টাকাটাও পেলাম, আবার বললো ওয়াও সেই রকম হয়েছে, ওইটারও একটা আনন্দ নিয়ে নিলাম, আবার টাকাটাও পকেটে চলে আসলো। একদম, মানে ওই যেটা তুমি বললে তার সারমর্ম একটাই, কাজের প্রতি ডেডিকেশন আর ভালোবাসা। একদম, দুটো থাকলেই কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব। একদম, হ্যাঁ আপু এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। একদম। আর এখানেই আপনাদের জানিয়ে রাখি, যারা রান্না করতে ভালোবাসেন, যারা আমাদের হেসেলের নিয়মিত যারা দর্শক, যারা দেখেন রান্না বা যারা আমাদের হেসেলে আসতে চাইছেন বা এসেছেন, তাদের জন্য কিন্তু দারুণ একটা সুখবর রয়েছে আমাদের হেসেলে। জি বাংলা রন্ধনে বন্ধনে সরাসরি অডিশনের সুযোগ পান হ্যাংলা হেসেলের মাসিক রান্না প্রতিযোগিতার সেরা 10 জন প্রতিযোগী। বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন 8017125297 এই নম্বরে। আচ্ছা, মিনিট দুয়েক তো হয়ে গেছে, তুমি পেঁয়াজটা অ্যাড করেছো। এবারে এখন আমি যেহেতু লাল শাকের টক, আমি লাল শাক দিব। লাল শাক দেবে, দেখো এখানে না লাল শাকটা কুচি করা আছে, তোমার যদি আরো লাগে এখানটায় রয়েছে। আর লাগবে তাহলে এটা নিয়ে নাও, আমি এটা সরিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, চিংড়ি মাছটা পরে দেব। হ্যাঁ চিংড়ি মাছের গল্প আছে বলে তারপর দিব। আচ্ছা, চিংড়ি মাছেরও গল্প আছে অবশ্যই। আচ্ছা, এই রান্নাটার কোনো গল্প নেই? হ্যাঁ, কি গল্প বলো? রান্নাটার গল্প হচ্ছে সব সময় তো আর ডাল খেতে ভালো লাগে না, আর তারপর বাচ্চারা শাক খেতে চায় না। মা কি করতো, মানে আমরা যদি বলি শাক খাবো না, মা কচুরমুখীও অনেকেই খেতে চায় না, মানে একটু কেমন না তো স্লিপারি, হ্যাঁ ঢেঁড়সের মতো, যার কারণে খেতে তো হবে। তো মা কি করতো, এই দুইটা আইটেম অ্যাড করে আমাদের জন্য তৈরি করতো, তখন আমরা এটাকে খুব মজা করে খেতাম। আচ্ছা, মানে বেশ কয়েকটা জিনিস, একটা হলো এই গাঠি কচু, সেটা খেতে চান না অনেকে, মানে বাচ্চারাও খেতে চায় না। একটা হলো লাল শাক, খেতে ভীষণ আপত্তি অনেকের, বিশেষ করে বাচ্চাদের। তো এটা সংমিশ্রণে যে রেসিপিটা তৈরি হয় সেটা খেতে খুব সুস্বাদু, তাই একদম। শুধুমাত্র ভাত দিয়ে খাওয়ার জন্যই তো এটা। ভাত দিয়ে যাদের মানে রাতে বেলা ভাত খাবে না, তারা কি করবে, শুধু এক বাটি খেয়ে নিলেও হয়ে যাবে, কারণ এখানে শর্করা রয়েছে। আলু যেমন একটা শর্করা, কচুরমুখীটাও এরকম একটা শর্করা, তারপর আমি পাচ্ছি শাক, তারপর প্রোটিনের এখানে পেয়ে যাচ্ছি চিংড়ি মাছ, পুরোটাই একটা মেইন ডিশে হয়ে যাচ্ছে। যারা ভাতটাকে অ্যাভয়েড করতে চাইছেন তারা শুধু এটাও খেতে পারেন, তাই তো? এতটাই টেস্টি হয়। তো এখন আমি এটা দিয়ে দিব। আচ্ছা, কতটা তুমি এই লাল শাক তুমি অ্যাড করছো এর সঙ্গে? এক আটি মতো, 250 গ্রাম। 250 গ্রাম, 250 গ্রাম। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এক আটি। আচ্ছা, এবার কি ঢাকা দিতে হবে? হ্যাঁ, একটু ঢাকা দিতে হবে। ফ্লেমটা কিন্তু হাই আছে, এটা কি না লো করে দেব? আমি লো করে দিচ্ছি। রান্না মানে প্রথমেও বলেছি শিল্প, এই কারণে বলছি চুলার তাপটা সব সময় এক রাখলে হবে না, এক এক সময় এক এক রকম রাখতে হবে। একদম। এবারে এটাকে একটু ঢাকা দিয়ে দাও। কতক্ষণ রান্নাটা হবে? এটা 5-7 মিনিট। 5-7 মিনিট। একটু মিডিয়াম ফ্লেম করে দেবেন, মিডিয়াম ফ্লেমে রান্নাটা হচ্ছে, তাই তো? 5-7 মিনিট হতে হতে বলো আমরা আর কি কি অ্যারেঞ্জমেন্ট করে নেব। এখানে যেমন আমড়াটার এটা হলো গিয়ে খোসাটা ছাড়ানো আছে, এটা তারপর একটু মানে ওর টকটা বের হওয়ার জন্য আমি একটু কেটে নিব। আচ্ছা, এই রকম করে। আর যদি বড় হতো তাহলে পিস করে নিতাম, ছোট বলে তুমি একটু কেটে নিচ্ছি। এইখানে চাইলে জলপাইও ব্যবহার করা যেতে পারে, সেগুলো অপশন রয়েছে, মানে যে সিজনে আপনি বাজারে যেটা পাচ্ছেন সেটা দিয়ে করা যাবে। কলকাতায় এলে এমনিতে সাধারণত কাজ নিয়ে এলেও নিশ্চয়ই কলকাতার দু একটা জায়গায় তো যাও, এখানকার কি খাবার পছন্দের তোমার সব থেকে? এইখানকার মানে আমার দেশের চাপটি, এই দেশের দোসা।
হ্যাঁ, তো মুড়ি মাখাটাও বেশ ভালো লাগে। আমার দেশে যখন মুড়ি মাখানো হয় তখন না নারিকেল টারিকেল এরকমটা দেয়া হয় না, এইখানটায় দেয়। তো মুড়ি আমার খুব ভীষণ প্রিয় একটি খাবার। আমি যখনই মার্কেটে, নিউ মার্কেটের দিকে যাই তখনই আমি একটু মুড়ি খেয়ে নেই, এটা আমার খুব পছন্দ। ওকে, আর তারপর তো এইখানকার অনেকগুলি হোটেলে ওদের আমাদের বিরিয়ানিটা একরকম, আপনাদেরটা একরকম। সেই ক্ষেত্রে যেই হোটেলগুলিতে বিরিয়ানিগুলি খুব ভালো লাগে সেটাও দুপুরবেলা খেয়ে নেই। পরোটাগুলিও একদম আনকমন আমার দেশের মতো, আবার অনেক জায়গায় আমার দেশের থেকে আরো বেশি সুস্বাদু সেই পরোটাগুলি সকালে খাই। আচ্ছা, তাহলে তুমি কি ফুডি, মানে খেতে ভালোবাসো? খেতে ভালোবাসি, কিন্তু অনেক সময় হয় না যারা পিৎজা প্রেমী তাদের আবার ভালো লাগবে না। আমি ওই খাবারগুলি নিয়মিত শেখাই, কিন্তু আমি ওইগুলি তেমন একটা খাই না। হ্যাঁ, মুড়িটা আমার ভীষণ প্রিয় খাবার। তারপর দোসা, আবার বলে ওই যে বেলপুরি কি সব, ওইগুলিও খেয়ে নেই। আচ্ছা, এটা একটু চেক করে নাও এবারে। হয়ে গেছে মিনিট 4-5। আমাদের হয়ে আসছে। হ্যাঁ, লাল শাক, ওর নামই তো হয়েছে লাল শাক। লাল শাকের জন্য পুরোটাই লাল হবে। লাল হয়ে যাচ্ছে। এখন কি করব, এইখানে আমি বলছি না চিংড়ি মাছের গল্প আছে, চিংড়ি মাছ রান্না করব, ওর সর্বোচ্চ সময়সীমা থাকতে হবে 3 মিনিট। আচ্ছা, 3 মিনিট যদি থাকে ওর সফট খুব থাকবে, আর ওর মিনিট বাড়ছে আর হচ্ছে ও শক্ত হয়ে যাবে। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। তখন আমরা কি করব, দেখতে পাচ্ছেন সবকিছু কিন্তু কাঁচা কাঁচা দিচ্ছি। হ্যাঁ, তো চিংড়ি মাছটা আমরা থাই স্যুপ এই ধরনের যতগুলিতে করি, বনবল স্পেশাল যা কিছুই করি না কেন, আমরা কিন্তু কাঁচা লাস্টের দিকে দেই, কারণ তাহলে না হলে ও সফট থাকবে না। আমি দেখবো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে, তখন আমি চিংড়ি মাছটা মানে মিনিট 3 থেকে 4 বাকি, তখন তুমি চিংড়ি মাছটা দিয়ে নিব। এখন আমি দেখে নিব ঠিক আছে কিনা, সিদ্ধ হয়েছে কিনা, ওইগুলি দেখতে হবে আমার। এরই মাঝে আমি আমরা দিয়ে দিব। আচ্ছা, টকটা এর গায়ে ছড়াতে হবে। হ্যাঁ, দিয়ে দিলাম। কাঁচা মরিচ দিব। কাঁচা লঙ্কা কটা দেবে বলো? 4টা। গোটাই দিয়ে দেবো? গোটা, হ্যাঁ গোটা। আমি সব জায়গায় কাঁচামরিচ পাকা কাঁচা ব্যবহার করি, এইখানটায় ব্যবহার করিনি। কেন করিনি বলেন? এখানে শাকটাই লাল আছে, যার কারণে লালটা তুমি দিতে চাইছো না, সবুজটাই দিব। আর রান্না এমনই একটা জিনিস, খাওয়ার থেকে আপনার আগে পরিবেশন যখন করব তখন দেখতে যেন সুন্দর হয়। ঠিক, এবারে আবার একটু ঢাকা দিব। তাও কতক্ষণ এবারে ঢাকা দিয়ে রাখবো? এবার 2-3 মিনিট। 2-3 মিনিট। সেটা একবার দেখে নি মুখটা দিয়ে। জি, একেবারে ফুটে উঠেছে, সিদ্ধটাও হয়ে গেছে, সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে। সেটা তো আমি পাচ্ছি, তোলার সঙ্গে সঙ্গে এটা পেলাম আর কি। এবারে কি? এখন আমি চিংড়ি মাছ দিব। এখন তুমি চিংড়ি মাছ দিব। চিংড়ি মাছ যখনই আমি কাটবো, হ্যাঁ, এর গায়ে একটা ময়লা থাকে, এই দিক দিয়ে আমি টেনে বের করে নিব। আর এই জায়গাটায় একটা সুতোর মতো ময়লা থাকে, সেটাকে এরকম টান দিয়ে বের করে নিব। দিয়ে তারপর আমি চিংড়িটা, আমি এখানে 200 গ্রাম লিখেছি, আর একটু কম হলেও অসুবিধা হবে না, ছোট হলেও অসুবিধা হবে না। আচ্ছা, ঠিক আছে। এখানে 200 গ্রাম আমরা দিচ্ছি, এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে দিচ্ছি। 3 মিনিটের বেশি আমি রান্না করব না। হ্যাঁ, দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথে সুন্দর একটা কালার চলে আসছে। একটু ঢাকা দিয়ে দিব। যা উপকরণ দেওয়ার আমরা শুধু রসুনটা বাদ দিয়ে সব দিয়ে দিয়েছি, তাই তো? জি। রসুনটা কি লাস্টে দেবে? লাস্টে, হ্যাঁ। রসুন মানে এরকম কুচি করেও দেওয়া যেতে পারে, আবার থেতো করেও দেওয়া যেতে পারে। আচ্ছা, আমরা এখানে কুচি করে দিচ্ছি। হ্যাঁ, জি, একদম। আচ্ছা, তোমার পছন্দের খাবার কি? কি খেতে মানে সবথেকে ভালো লাগে? বলবো? হ্যাঁ, মাছ ভাত। হ্যাঁ, একদম মানে বাড়িতে তৈরি করা, বাড়িতে রান্না করা মাছ ভাত। হ্যাঁ, একদম। সেটা কি ইলিশ মাছ না অন্য কিছু? ইলিশ মাছ তো অবশ্যই। ইলিশ মাছ, রুই মাছ, এই ধরনের দেশীয় মাছগুলি, আমাদের দেশে প্রচুর মাছ পাওয়া যায়। দেশীয় যত মাছ আছে, আমি মাছ ভাত খেতে পছন্দ করি। বিরিয়ানি, মাংস ওইগুলি তেমন একটা পছন্দ না আমার। আচ্ছা,
কে কে রয়েছে তোমার বাড়িতে? আমার মেয়ে আছে, হাজবেন্ড, আর হচ্ছে আমার ভাইয়ের ছেলে আমার কাছেই থাকে, ছোট্ট টুনটুন ওর নাম। কত বড়? ও 2 বছর 6 মাস। একদম ছোট? হ্যাঁ হ্যাঁ, একদম ছোট। এই যে এক্সপেরিমেন্ট গুলো করো রান্না নিয়ে, এই সময়টা কখন পাও? মানে একটা রান্না তো নয় বা 5টা রান্না নয়, এত রান্না। এটা মানে অনেকে বলে কি তুমি ঘুমাও কখন? ঘুম ঠিকঠাক আসি, কিন্তু আমার এত বড় বয়সে আমি এখনো কোনোদিন দুপুরে ঘুম আসছি কিনা সেটা আমি জানি না। আমি কোনোদিনও দুপুরে ঘুম আসিনি। আমি কিন্তু শুধু রান্নার টিচার না, আমি আমার দেশের হস্তশিল্প বিশেষজ্ঞ, প্রায় 350 কোর্সের টিচার আমি। জানি না এমন কোনো আইটেম আমার ভিতরে নেই। তো আপনার দেশ থেকে এসে চায়না পুঁথির উপরে আমি যত রকমের ফুল আছে, ফল আছে, সবজি আছে, ফিগার আছে, আপনি এমন কি আমি জলদস্যু যে কুমির তাকে অবধি বানিয়েছি। আমার দেশের চ্যানেল আই ওকে সকাল 8টা থেকে রাত্র 2টা অবধি প্রত্যেকটা নিউজে আমাকে দেখিয়েছেন। বাহ, তারপরে কাজ করতে ভালোবাসো, কাজের মধ্যে থাকতে ভালোবাসো। একদম নিজস্ব একটা পরিচয়ের দরকার আছে প্রত্যেকটা মানুষের। ঠিক ঠিক। বাহ, সুন্দর গন্ধ বেরোচ্ছে গো। হয়ে গেছে কিন্তু আমার 3 মিনিট। 3 মিনিট, সেই জন্য আমি তুলে দিলাম। হ্যাঁ, ফাইন ফাইন। তো এখন এটাকে আমরা নামিয়ে নিব। আচ্ছা, তাহলে অফ করে দিই আমি? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে। তুমি কিসে সার্ভ করবে? সার্ভ করব না, আমি এটা রসুন দিয়ে একটা ফোড়ন দিয়ে এখানটায় দিয়ে দিব। তাহলে আরেকটা কড়াই দেব? আরেকটা কড়াই লাগবে। হ্যাঁ, সরিয়ে দিই। হ্যাঁ, দাঁড়াও। আচ্ছা, ফোড়নটা দেওয়ার সময় কি তেল ব্যবহার করছো? সাদা তেল না সরষের তেল? সাদা তেল। সাদা তেলটা তুমি একটু দেখো। তোমার দেশে যেমন মানে প্রত্যেকটা রান্নায় প্রায় রান্নাগুলিতেই সরিষার তেল ব্যবহার হয়, আমার দেশে অতটা হয় না। হ্যাঁ, বেশিরভাগ রান্নাগুলিতেই সাদা তেল মানে সয়াবিন তেল ব্যবহার করি আমরা। আচ্ছা, তেল আরো দেব? আরেকটু, মানে 2 টেবিল চামচ। একদম ঠিক আছে, ঠিক আছে, দিয়ে দিলাম। ওইটা ওইখানটায় আমি করে দিব, তারপর আপনি ওইখানটায় দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করি, এটা তোমার দিকে দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, সেটা আরো ভালো হয়। তেলের মধ্যে রসুন দিলে আর কিছু দিচ্ছ? আর কিছু দিব না, শুধু রসুন দিব। কিন্তু এই যে রসুনটাকে আমি লাল করব, এইখানটায় খুন্তি নাড়ার ব্যাপার আছে। এইখানটায় যদি রান্না সবাই করে, রান্নার কিছু নিয়মাবলী আছে, সেইগুলি যদি আমরা খুব সুন্দর করে করি, আমাদের রান্নার টেস্ট মানে সৌন্দর্য দ্বিগুণ হয়ে যাবে। কেন হয়ে যাবে? একটা রসুনের দেখতে পাচ্ছেন এখানেই উঠে আছে, এটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে। হ্যাঁ, আমার খুন্তি ঘোরানোর সময় খেয়াল রাখতে হবে, এই রকম রাউন্ড করে ঘুরাবো। রাউন্ড করে ঘুরালে কি হবে, এই জায়গাটা থাকবে না। রসুনটা, পেঁয়াজটা যাই করি না কেন, সুন্দর করে ঘুরানোর কারণে সবগুলির কালার একই রকম হবে। তা না হলে কি হবে, একটা কালো কালার হয়ে যাবে, আর একটা সোনালী কালার হবে। মানে কোনোটা একটু বেশি ভাজা হলো, কোনোটা কম ভাজা হলো, এটা হওয়া যাবে না। হ্যাঁ, তার মানে এটা একটু লাল করে ভাজবে। লাল করে, হ্যাঁ, লাল করে ভাজবো। ফ্লেমটা কিন্তু খুব হাই রয়েছে। অসুবিধা নেই, হ্যাঁ, অসুবিধা নেই। হাইতে করব, যখন হয়ে আসতে নিবে তখন আমি লো করে নিব। এরকম লালচে সোনালী কালার করার জন্য আমরা নাড়তে থাকবো। যখন হয়ে আসবে তখন স্টপ করে দিতে হবে। হ্যাঁ, বন্ধ করে দিতে হবে। তা না হলে তেলটা তো একেবারে গরম হয়ে যায়, একেবারে খুব তাড়াতাড়ি কালচে কালার চলে আসবে। আমার মনে হয় এবারে অফ করব। হ্যাঁ, একদম একদম। আর এটা অফ করার পরেও আরো 2-3 মিনিটের বেশি গরম থাকে। হ্যাঁ, তেলটা তো গরম রয়ে আছে, দেখতে পাচ্ছেন এই যে হয়ে গেল। মানে এই পুরো রেসিপিটার মধ্যে রসুনের সুন্দর একটা গন্ধ আসবে যখন একদম। হ্যাঁ হ্যাঁ, ফ্রাই করে। আপু দেখতে পাচ্ছেন একদম সোনালী কালার চলে আসছে। এখন আমি আমার দেশের ফোড়নটা হয় এইখানে করার পর আমি এই রান্না করাটাতে ঢেলে দিলাম। আচ্ছা, ঠিক আছে, তারপর ওইটাকে একটু মিশিয়ে নিব।
আবার অনেকে কি করে এই এই রান্না করাটাও ওইখানটায় দিয়ে দিতে পারে, হ্যাঁ ইচ্ছা, যার যেমন ইচ্ছা। হয়ে গেল। তুমি এটা রাখো, আমি সরিয়ে দিই। ঠিক আছে। হয়ে গেছে। কোনটাতে কোনটাতে এখন একটু, হ্যাঁ 1 মিনিট গরম করব। আপু আমাদের হয়ে আসছে বললেই চলে, তাহলে হ্যাঁ অফ করে দেই। আচ্ছা, তোমাকে এবার একটা সার্ভিং বোল দেব, তাই তো? একদম একদম আপু, এটা দিয়ে দেখো তো। ঠিক আছে, একদম ঠিক আছে। তো এইটা দিয়ে যদি আমি উঠাই অনেকটা সময় লাগবে আমার। হ্যাঁ আমি এইটা দিয়ে নিয়েছি। সুন্দর একটা কালার আসছে, কালারের থেকেও খুব সুন্দর একটা অ্যারোমা, খুব সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি। আরেকটা এখানে জিনিস আছে, সেটা হচ্ছে আমি যে রান্না করলাম, যখন এটার ফটোগ্রাফি হবে তখন আমার কি করতে হবে, আমি যতগুলি উপকরণ দিয়েছি প্রত্যেকটা উপকরণ যেন যে প্লেটটাতে সার্ভ করছি তার মাঝে দেখা যায়। তাহলে না হলে তো বুঝতে পারবে না আমি কি ব্যবহার করেছি রান্নাটাতে। আগে তো দেখতে সুন্দর হতে হবে, তারপর খেতে সুন্দর হতে হবে। শুধু চিংড়ি দিলেই হবে না, হ্যাঁ কি কি দিতে হবে সেটা দেখাচ্ছি। আমরা দিব, হ্যাঁ এটা তো লিকুইড খাবার, তো নিচে চলে যাবে। তারপরও যতটা সম্ভব চেষ্টা করব কচুরমুখী দিব। তারপর আমি লাল শাকটাকে চিংড়ির উপরে দিব, তারপরে একটা কাঁচা লঙ্কা দিব। তৈরি কচুরমুখী চিংড়ি দিয়ে লাল শাকের টক, একটা ইউনিক রেসিপি কিন্তু আমি তো এখানে রয়েছি, আমি ফ্লেভারটা বা অ্যারোমাটা আমি বুঝতে পারছি। আপনারা যদি বাড়িতে রান্না করেন তবে আপনারাও বুঝতে পারবেন কি যে সুন্দর একটা গন্ধ। এবং এটা কিন্তু যারা ভাত অ্যাভয়েড করতে চান তারা কিন্তু ভাত ছাড়াও এমনিতেও খেতে পারেন। তাহলে দেরি কেন, রান্না তো আমাদের শেষ, সুন্দর করে প্লেটিংও করে দিয়েছে মুক্তাদি। তাহলে এবার একটু টেস্ট করে দেখি মুক্তাদি। আপু এটা তোমার জন্য, আমার জন্য এবং আমাদের হেসেল হয়ে আপনাদের জন্য, তাই না? চলো তুমি আর আমি দুজনেই টেস্ট করব। ঠিক আছে আপু, চলো। এবারে এত সুন্দর একটা রেসিপি, সেটাকে টেস্ট করতে হবে। আমি তোমায় দিই একদম। আচ্ছা তুমি নাও। আমি তো নেবই। সার্ভ করা একদম ঠিক হয়েছে। ঠিক হয়েছে? হ্যাঁ এটা তুমি ভালো বলতে পারবে। আচ্ছা একটা চামচ দিই। থ্যাংক ইউ সো মাচ। আপনি নেন। প্লেটিংটা একটা আর্ট, বলো এত সুন্দর করে সাজিয়েছো তুমি, আমি দেখছিলাম সাজানোর সময়। চলো কেমন হলো? কি ভালো খেতে হয়েছে মুক্তাদি। অসাধারণ খেতে। চিংড়িটা খেয়ে দেখেন। চিংড়িটা তো খাবো, কিন্তু একটা টক, মানে এত সুন্দর একটা টক, এবং সেটা যে লাল শাক চিংড়ি মাছ সঙ্গে এবং তার সঙ্গে গাঠি কচু দিয়ে এত সুন্দর একটা রেসিপি হতে পারে, এটা কিন্তু আমি প্রথম দেখলাম। কারণ এমনি ধরো লাল শাক দিয়ে চিংড়ি মাছ হচ্ছে, বা গাঠি কচু লাল শাক চিংড়ি মাছ সেটাও হয়, শুধু মুখী কচু দিয়ে চিংড়ি মাছ হচ্ছে সেটাও হয়, কিন্তু আলাদা আলাদা হচ্ছে, সব আলাদা আলাদা হচ্ছে। কিন্তু লাল শাকে এত সুন্দর একটা টকের সংমিশ্রণে এত ভালো একটা রেসিপি, সেটা কিন্তু অনেকেই হয়তো আমরা জানতাম না। আপনাদের মধ্যেও এরকম থাকবেন যে অনেকেই জানতেন না, আজকে প্রথমবার দেখলেন। বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করুন, আমার মনে হয় আপনাদের ভীষণ ভালো লাগবে। যারা খেতে ভালোবাসেন তাদের তো ভালো লাগবে, ভালো লাগতে বাধ্য। এত সুন্দর একটা রেসিপি। একদম। তোমাকে আলাদা করে কি ধন্যবাদ দেব? তোমার এত সুন্দর একটা রেসিপি নিয়ে তুমি আমাদের হেসেলে এলে, তাই ধন্যবাদটা দিতেই হয়। খুব ভালো থেকো মুক্তাদি। আর যখনই বাংলাদেশ থেকে কলকাতায় আসছো তখন কিন্তু আমাদের হেসেলে আসতে হবে তোমার এই স্পেশাল এত দারুণ দারুণ রেসিপি নিয়ে। একদম আসবো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আর আমার পক্ষ থেকে এতগুলি ভালোবাসা। থ্যাংক ইউ। প্রিয় দর্শক সবাই, যদি আমার রেসিপি ভালো লাগে আপনারা এইভাবে সুন্দর করে করবেন।
একদম তাই। আর কি গুছিয়ে যে মুক্তাদি করেছে প্রত্যেকটা জিনিস, এবং অনেকগুলো টিপস কিন্তু আপনাদের জন্য আজকে আমাদের হেসেলে ছিল। একটা চিংড়ি মাছের টিপস, মানে এটা কিন্তু সব সময় কাজে লাগবে, আমরা অনেকেই জানি, কিন্তু যারা জানি না তাদের জন্য কাজে লাগবে। অবশ্যই একবার পুরো এপিসোডটা দেখুন, দেখবেন অনেকগুলো টিপস পেয়ে যাবেন রান্না করেন, আর তার সঙ্গে এত ভালো একটা রেসিপি তো পাচ্ছেনই। এভাবেই কিন্তু সঙ্গে থাকবেন। আর তোমার জন্য আমাদের হেসেলের তরফ থেকে ছোট্ট একটা টোকেন গিফট। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। মোস্ট ওয়েলকাম। মুক্তাদির সঙ্গে তো দেখা হচ্ছে আবার একদম আরো রেসিপি নিয়ে, আর আপনাদের সঙ্গেও কিন্তু আমার দেখা হচ্ছে। তবে এই গাঠি কচু বা কচুর মুখে চিংড়ি দিয়ে লাল শাকের টক কিন্তু একবার অবশ্যই বাড়িতে ট্রাই করুন। তারপর কেমন হলো সেটাও যেমন জানাতে ভুলবেন না। আর যেটা করতে একদম ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, যেটা অবশ্যই ফলো করবেন। রান্না নিয়ে যদি কোনো গল্প থাকে সেটাও কিন্তু লিখে পাঠাতে পারেন। এভাবেই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।